আদনান সামি ভাইয়ের হৃদয় জোড়ানো লিখনি শালি যখন বউ। পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আজ আমার বিয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তার সাথে আমার প্রায় 1 বছরের রিলেশন ছিল, আর আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। ও, আপনাদের তো আমাদের পরিচয় দেয়াই হলো না। আমি আদনান সামি রাজ, মা বাবার একমাত্র ছেলে, আর আজ আমারই বিয়ে। আমার যার সাথে বিয়ে হবে তার নাম ঈশা। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার বাবা আমার রুমে আসলো আর বলল, রাজ, তুই এখন রেডি হওয়ার বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই তো অপেক্ষা করছে তোর জন্য। আব্বু, তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেল আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামলাম। তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, বাহ, আমার ছেলেকে তো অনেক হ্যান্ডসাম লাগছে আজকে। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু, এখন আসি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম, আর তখন আমার বন্ধুরা আমাকে নানাভাবে জ্বালাতে লাগলো। কিছুক্ষণ পরে আমি আমার শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদর করে বরণ করে নিল। আমি আমার বন্ধুরা সবাই বসে আছি, তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, রাজ, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। জি আব্বু, বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার পর নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছে এগুলা? ঈশা আমার সাথে এমন করতে পারে না। আমারও প্রথমে তাই মনে হয়েছিল। তারপর এটা দেখার পর আমার দিকে একটা চিঠি এগিয়ে দিল। বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রাজ, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি A&R কোম্পানিতে ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদির সাথে বিয়ে করব। তাই আমাকে মাফ করে দিও। ইতি, ঈশা। আমি ঈশার চিঠিটা পড়ে হাসলাম আর ভাবতে লাগলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই করতে পারে। ঠিক তখন ঈশার বাবা এসে আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমার অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট মেয়ে নিশিকে আপনার ছেলের সাথে বিয়ে দিতেন, আমার ছেলেকে কি আপনার খেলনা মনে হয় যে যার তার সাথে ওরে বিয়ে দিব? তখন আমি আমার বাবাকে বললাম যে আমি বিয়ে করতে রাজি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। এর কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়ে যায়, আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি। বাসা আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি, আমার জীবনটা কেমন করে হঠাৎ বদলে গেল। কি হওয়ার ছিল আর কি হলো, না এরকম করে চলা যাবে না। কিছুক্ষণ পর দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাজ, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কিছু করার নাই। তে বলছিলাম, তুই এখন ঘরে যা। আব্বু, যাবো, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নেওয়ার কি আছে, যা বলতে চাস বল। আব্বু, আমি সবকিছুর দায়িত্ব বুঝে নিতে চাই। তুমি সবকিছু ব্যবস্থা করো, আমি 2 দিন পরে সবকিছু শুরু করব। ওই কথা, তুই কিছু চিন্তা করিস না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তারপর আমি আমার রুমের দিকে এগোতে থাকি, আর রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি, ঢুকবো কি ঢুকবো না। তারপর কিছু না ভেবে ঢুকে পড়ি, আর ঢুকা মাত্র আমার শালিকা, মানে আমার নতুন বউ, আমায় সালাম করে। তখন আমি তাকে বলি, দেখো নিশি, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তাই আমি চাই আগে আমরা একে অপরকে ভালোভাবে জানবো, তারপর নতুন জীবন শুরু করব। উত্তরে নিশি শুধু মাথা নাড়ল। তাই বেশি কিছু না বলে নিশিকে বিছানায় আর আমি সোফায় শুয়ে পড়ি আর হারিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালে একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙে। তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে। আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখে সরাতে পারছি না, কারণ নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজা চুলে নিশিকে অসাধারণ লাগছে। তখন আবার নিশির কথায় বাস্তবে ফিরি। তাই আমি নিশিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছে আপনাকে আর আমাকে, তাই। ও, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, আর যখন বের হই তখন নিশিকে দেখে ক্রাশ খাই, কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল শাড়ি পরে আছে, তার সাথে হালকা সাজ। এমনিতে আমার নীল কালার অনেক প্রিয়,
আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নিশি ভালোভাবে শাড়ি পরতে পারে নাই, কোনোরকম শুধু পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি হেসে দিলাম। আর তখন নিশি আমার কাছে এসে বলল, এ কি, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি, আমি পাগল? নয়তো কি? পাগল না হলে কেউ এমনটা করে হাসে? তোমার শাড়ি পরা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে বলে আবার হাসতে শুরু করলাম। দেখুন, একদম হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না তাই বলে এভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে তুমি আমার কাছে আসো, তুমি ভালো করে শাড়ি পরিয়ে দিই। আপনি শাড়ি পরাতে পারেন? দাঁড়াও, তোমাকে পরিয়ে দেই। তারপর আমি নিশিকে শাড়ি পরিয়ে দিই, আর নিশি আমার দিকে অপলক তাকিয়ে আছে। শাড়ি পরানোর শেষে আমি নিশির দিকে তাকিয়ে ওর প্রেমে পড়ে যাই, কারণ শাড়িতে নিশিকে অপরূপ সুন্দর লাগলো। আর নিশি দেখতে ঈশার থেকে অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে আছি, এমন সময় নিশি আমাকে বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয় আপুকে পরানোর জন্য শিখেছেন। এটা বলেই নিশি নিজের জিহ্বায় কামড় দেয়, আর কারণ সে ভুল কথা বলে ফেলেছে। আর ঈশার কথা শুনে আমার মন আবার খারাপ হয়ে যায়। তা আমি নিশিকে বলি, চল এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি আর নিশি নিচে যাই। তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমিও একটা নীল শেরওয়ানি পরেছি। তারপর আমি আর নিশি খাওয়ার টেবিলে পাশাপাশি বসি। আর খাওয়ার এক পর্যায়ে আমি আব্বুকে বলি, আব্বু, আমি ইয়ামিনের সাথে সব কথা বলে নিয়েছি, আর কাল সকালে আমি আর নিশি কয়েকদিনের জন্য ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি। কালকে সকালে তোদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সবকিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গেছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আরও কিছু কথা বলে আমি আর নিশি রুমে চলে আসলাম। তখন নিশি আমায় জিজ্ঞাসা করলো যে আমরা কেন ঢাকায় যাব। তাই আমি তাকে বললাম যে এটা আমার তরফ থেকে নিশির জন্য সারপ্রাইজ। আর আমি নিশিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলি। নিশি আমার কথা মতো নিজের ব্যাগ গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশা আর মেহেদিও বিয়ে করেছে, আর তারা দুজনে অনেক খুশি। আর তখন মেহেদির ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? ও স্যার, আপনি? কিছু দরকার আছে নাকি? ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দিব। এখন রাখি। কে ফোন করেছিল? আমাদের নিউ সিইও ফোন করেছিল, আর বলল যে কাল তিনি তার ওয়াইফ ঢাকায় আসবে। তো একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর সেখানে আমার বউকে নিয়ে উপস্থিত থাকতে হবে। ও চলো এখন ঘুমাতে যাই, কাল আবার অনেক কাজ আছে। তার পরের দিন মেহেদি আর ঈশা পার্টিতে যায়। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পরে হেলিকপ্টারে করে মেহেদির নিউ বস আসে, আর অফিসের সব স্টাফ তাকে স্বাগত জানানোর জন্য যায়। আর যখনই নতুন বস ও তার ওয়াইফ হেলিকপ্টার থেকে নিচে নামে, তখনই ঈশা প্রচণ্ড রকমের একটা শক খায়। কারণ মেহেদির কোম্পানির নতুন বস অন্য কেউ না, তার প্রাক্তন প্রেমিক রাজ। এই কোম্পানির বস আর তার ওয়াইফ হলো ঈশার আপন বোন নিশি। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ তো ঈশাকে বলেছিল যে সে একজন সাধারণ ঘরের ছেলে, কিন্তু সে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে? তারপর আমি আর নিশি হেলিকপ্টারের থেকে নেমে আসি, আর দেখেছি ঈশা আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি এখানে কেমন করে আসলাম, আর মালিকই বা কেমন করে হলাম। কারণ আমি ঈশাকে বলেছিলাম যে আমি একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী। হেলিকপ্টার থেকে নামার পরে সবাই আমাকে আর নিশিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঈশা আর ওর হাজবেন্ড মেহেদি আমাদের কাছে আসে আর আমাদের স্বাগত জানায়। তখন ঈশা বলে, রাজ, তুমি এখানে কি করে? আর তুমি এএনআর কোম্পানির সিইও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছে নাকি? এখনো তো অনেক অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি আপনাকে একবার বলেছিলাম বিয়ের পরে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছিলাম, তখন মেহেদি ঈশা আমাকে বলল, স্যার, এই হলো ঈশা আমার ওয়াইফ। 2 দিন হলো আমরা বিয়ে করেছি। নাইস টু মিট ইউ মিস ঈশা। থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম সবকিছু অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? জি স্যার, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নেবেন নাকি? আমি আর নিশি একটু রেস্ট নিব, তারপর পার্টিতে জয়েন করব। আর আপনাকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন নিশি, আমার ওয়াইফ। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি ভালো। তখন আমি ঈশার দিকে লক্ষ্য করে দেখি সে আমার আর ঈশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাই আমি মনে মনে বলি, এখনো তো কিছুই দেখোনি, দেখো তো কি হয়। তখন মেহেদি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে। এ বলে মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। তখন নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে, আমাকে কি বলবেন প্লিজ? মানে
কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি? কই না তো। আরে তুমি বুঝাই না বললে কেমনে বুঝবো বলো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির জন্য সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পুরো পরিবার জানতো যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝছো? আর সেই হিসেবে আমি এই কোম্পানির সিইও। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করছি সেটা না হয় তোমাকে পরে বলবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন করলেন সেটা আগে বলুন। বললাম তো আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি কান্না বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে কেন জানি নিশির কান্নাটা আমার সহ্য হলো না। তারপর নিশা আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এভাবে কিছুক্ষণ নিশি কান্না করলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমায় জড়িয়ে ধরে আছে, তখন হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে বলল, আই এম সরি, আসলে আমি বুঝতে পারি নাই তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচে পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর নিশি বাইর হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশি দেখে টাসকি খায়, কারণ নিশিকে নীল শাড়িতে একদম অপসরের মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউ নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞাসা করে, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানাকাটা পরিপুরি নিজের অজান্তে বলে ফেলি। আর আমার কথা নিশি বেশ লজ্জা পায়। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবার রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিক তার ঠোঁটে দিতে যাবে, তখন আমি তাকে আটকিয়ে বলি যে, তোমাকে এমনই অনেক ভালো লাগছে, এসব লিপস্টিক আর কোনোদিন দিবা না, ওকে? নিশি বাধ্যমের মতো মাথা নাড়ালো। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখে ওর প্রায় প্রেমে পড়ে যাই, কারণ নিশিকে হালকা সাজে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওকে ওর কাছে গিয়ে বলি, সব ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও, আরে শুনবে তো? কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেয়া হয়। তোমাকে কেউ যদি এভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো। কিছু বলছে না কারণ সে অনেক লজ্জা পেয়েছে। তারপর আমি নিজে হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দিই। আর আমার ছোঁয়া পা মাত্রই নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গিয়েছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁট ওর ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কেউ একজন আমার রুমের মধ্যে প্রবেশ করে। এত রাতে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যায়। আর আমাদের দুজনেরই ঘোরটা কেটে যায়। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে। আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বের হয়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকু নেই যে একটা সদ্য বিবাহ দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়া প্রবেশ করেছেন? আসলে আমি তো জানতাম না ভেতরে কি হচ্ছিল। আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগতো না। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই এম ম্যারিড, সো নেক্সট টাইম নক করে রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা আমি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দিও। ও শিট, আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাইছি। আমি কিছু বলছি আপু, তখনই নিশে এসে বলে, আপু তুই যা করছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস? জানি। তাহলে কোন মুখে তুই মাপ চাচ্ছিস সেটা আমাকে বল। নিশি বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো অন্যায় করেননি মিস ঈশা, অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম, এটা হচ্ছে বড় অন্যায়। আর কি হতে পারে সেটা বলুন তো। আমি আরো কিছু বলছি তার আগেই আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে নিশিকে বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজবেন্ড। তারপর আমি ঈশাকে আমার রুমের থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে। আর আমি তো নিশিকে দেখে রীতিমতো টাস খেয়ে যাই, কারণ এই ব্লু শাড়িতে নিশিকে অসাধারণ লাগছে।
তার সাথে হালকা মেকআপও করেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার রাজ, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? যাব। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়, যা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? তারপর আমি আর নিশি দুজনে একসাথে নিচে যাই, আর সেখানে থাকা সবাই আমাদেরকে স্বাগত জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই, আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এগুলো ঈশার পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সবকিছু হারিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি। আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এটা জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শোনো। তারপর আমি বলতে শুরু করলাম। আমি তখন সবেমাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি। তা একদিন আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভেতরেই। তাই সবাই মিলে প্ল্যান করলাম সিলেটে যাব। বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব, তাই বাসে করে যাচ্ছিলাম। কিন্তু বাসে উঠে বাধে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল একটা মেয়ের সাথে। তাই কিছু করার না থাকে বাধ্য হয়ে ওই সিটেই বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাসকি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনোই দেখি নাই। মেয়েটি পরেছিল একটা নেভি ব্লু লং 3 পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারির সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপসরী। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এভাবে তাকানো দেখে মেয়েটি বলে ওঠে, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমার বাসে জায়গাটা দিন। মেয়েটির এমন কথায় আমি একটু লজ্জাবোধ করি, তাই আর কিছু না বলে ওনাকে বসার জায়গাটা দিয়ে দিই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। মেয়েটি কিছুক্ষণ পর আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা, আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বাহ, চেহারার সাথে নামেরও মিল আছে। সিলেট যাচ্ছে নিশ্চয়ই, আপনি কেমন করে জানলেন? শালার এমন আবাল তো জীবনও দেখিনি। সিলেটের বাসে বসে মানুষ অন্য কোথাও কি করে যাইতে পারে? এটা আপনি বুঝবেন না মিস্টার, রাগ তোর বোঝাবুঝি। আমি তখন তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব, আমার সাথে আপনি আছেন তাই না? হেসে কথাটি বলল, আপনি যদি চান তাহলে সত্যি যেতে পারেন। মনে মনে বললাম, কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করেছিলাম হয়তো কিছু বললেন। না, আমি কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। আর আপনি? আমি তো ফ্রেন্ডের সাথেই যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব করেন? আমি হলাম, না, আসল পরিচয় দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। মিথ্যা পরিচয় দিলাম। ও, তারপর ঈশার সাথে আর অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। এভাবে আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি, আর ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে। কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব এটা আমি ভাবতে পারি নাই। কথাগুলো বলে নিজের অজান্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল, সে বুঝতে পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করি, সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি, তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো? যা হওয়ার তা তো হয়ে গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিভাতে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখন আপুর কথা মনে করবেন না? আমাকে জড়িয়ে ধরে, কথা দিলাম। নিশা আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটা বলা মাত্র নিশা আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি নিশিকে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে লাগলাম। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্র নিশি কেঁপে উঠল। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আজ এমনিতে অনেক ধকল গেছে। আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব।
আমার কথা হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। তারপর নিশি ফ্রেশ হয়ে আসে আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়েকদিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালবেলা নিশির আগেই ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতে যাব তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে। আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারা একরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের ওপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের থেকে চুলগুলো সরিয়ে কানের সাথে গুজে দিই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের ওপর। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি। আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়। আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশির লজ্জা পেয়ে আমাকে বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। আমি তখন নিশিকে বলি, এই কি হলো তোমার? আর এমন কেন করছো? আমার মনে হয় লজ্জা করে না? বাবা, এখন এত লজ্জা করে তাহলে রাতে কি হবে, তখন কি করবা? যা ফাজিল কোথাকার, মুখে কিছু আটকায় না বলে আবার আমার বুকে মুখ গুজলো। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। নিশিকে লজ্জা দেওয়ার জন্য বললাম, যা, এই বলে ওয়াশরুমে পালালো। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, পাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাইরে হলো আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরি আর নিশির চুলের মধ্যে নাক ডুবে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আমার ঘোর ভাঙল। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কিভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষেই গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাক, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন, আপনি অনেক কিউট বলে আমাকে কিস করে একটা দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম, পাগলি একটা। কিছুক্ষণ পরেই নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরো বেশি সুন্দর লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিতে আসতে বলি। কিছুক্ষণ পরে ঈশা ও তার হাজবেন্ড আসে আর আমাকে বলে, স্যার, আপনি যা যা বলেছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদী সাহেব। আরে, এত ধন্যবাদের কি আছে? মেহেদী সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কিনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই নিন। আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। তখন আমি নিশিকে ডাকি আর জিজ্ঞাসা করি, কেমন হয়েছে এটা? আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এবার পড়ুন দেখি। এটা আমার জন্য? এবার পড়ুন তো। না, আপনি আমাকে পরিয়ে দিন। তো আর কি করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সেটা ভাবছে যে এটা ওর পাওয়ার কথা ছিল, সেটা ছোট বোন পাচ্ছে। তারপর আমি আর নিশি ঘুরতে বাইর হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হইল না, তাই ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢুকে। কিছুক্ষণ পরে নিশি বাইর হয়। তখন আমি নিশিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সাই পেয়ে ওকে কোলে তুলে নিয়ে আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে একটানে আমার বুকের ওপর নিয়ে আসি। তখন নিশি বলে, সারা রাত দুষ্টুমি করে হয় নাই, এখন আবার শুরু করছেন? তার একটা রেডি হয়ে অফিস যান। ওকে বাবা, আমি যাইতেছি। তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাব। তারপর নিশি আমাকে একটা কিস দেয় আর আমি উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই।
কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি আর সেখান থেকে অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসা আমাদের দিন খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু কেন যেন এলোমেলো হয়ে যায়। যা আমাকে আর নিশিকে দেখতে দেখতে আমার আর নিশির বিয়ের 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় নাই। এই 3 মাসে আমার দুজনকে অনেক ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন তারপর বলবো। ওকে, এবার আমার কাছে আসো তো, তুমি একটু আদর করে নেই। সবসময় দুষ্টুমি তাই না? না গো বউ, তুমি জানো না তোমার আদর না করলে আমার দিন ভালো যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে আসো। তারপর নিশি আমার কাছে আসলো আর আমি নিশির ঠোঁটজোড় আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পরে ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, আমি এখন আসি। আপনি খুবই স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিয়ে নিলেন, আমার পাওনাটা না দিয়ে চলে যাচ্ছেন। ও কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু সে আসবে না। মহারানী বলে, নিশি বাবু আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করছে তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই, দেখি এবার নিশি কেমন করে রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি শোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থেকো, আমি এখন অফিস যাবো যে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যথাজ্ঞা মহারানী। যা বৎস, বলে হাসতে শুরু করলো। উফ, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। বাই। তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসেও মন বসছে না, তাই নিশিকে ফোন দিলাম। অপরদিকে নিশি ভাবছে আজ যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে তখন কতই না খুশি হবে। আমার যে অপেক্ষা সহ্য হচ্ছে না, মন চাইছে ওকে এক্ষুনি গিয়ে বলে আসি। নিশি এগুলো ভাবছিল এমন সময় ওর ফোন বেজে ওঠে, আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি, তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা সবসময় তো মনে পড়ে, কিন্তু কি করবো বলো? কিছু করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি, আর দেখতে দেখতে বিকাল হয়ে যায়, তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নেই। আর তখন অফিসের পিয়ন এসে আমায় একটা পার্সেল দিয়ে যায়, আর ওই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবিই ছিল, আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পর আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশি আমাকে ধোঁকা দিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। তখনই নিশি ফোন আসে, আরও বলে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করি। আর তখনই নিশি বলতে শুরু করে, আপনি কখন বাসায় আসবেন? আজকে আপনার তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট করছেন কেন? কেন জানি নিশির সব কথা আমার অসহ্য লাগছে। এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে লেট হবে। কিন্তু আপনি তো আমার প্রমিস করেছিলেন যে তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আহা, তুমি তো বেশি কথা বলছো কেন? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরেও একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর জোরে কথাটা বললাম। এতে নিশি অনেকটাই ভয় পায়, আর অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরও কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দিই। ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি, আর তখনই আমার চোখে যায় ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নাম্বার লেখা ছিল। তাই আমি ওই নাম্বারে ফোন দিই, আর ফোনটা রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরে বলতে শুরু করে, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি, আর আমাকে কেমন করে চিনলেন? আমি কি সেটা না হয় দেখা করেই আপনাকে বলবো? আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না, আমি সেটা জানি মিস্টার রাজ। তাতে বলছিলাম যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো জানতেই হবে এই ছবির ছেলেটা কে আর নিশির সাথে বা তার কি সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। আমি তার দেওয়ার ঠিকানায় বেরিয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছেও যাই। সেখানে পৌঁছানো মাত্র আমি লোকটিকে ফোন দেই, কিন্তু লোকটি ফোন ধরছে না।
আমি বেশ কয়েকবার ফোন দিই, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আমি প্রায় ঘন্টাখানেক ধরে অপেক্ষা করছিলাম। তখন কেউ একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পেছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এটিই সেই লোক। তবু আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলি, আমাকে এখানে ডাকার কারণ কি, আর আপনি বা কে? আমি সাজিদ রহমান, আর আমি নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্য আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। একসময় আমি একাই থেমে যাই আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি, এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্য তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করার না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না, কারণ ছবিতে নিশি আর সাজিদকেই দেখা যাচ্ছে। তার কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয় জানেন। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার সাথে না। আর কিছু ভাবতে পারছি না। তা আমি হোটেল থেকে বের হয়ে আসি আর আমার উকিলকে ফোন দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে বলি। মাত্র 1 ঘন্টার মধ্যে উকিলের কাছ থেকে ফিরে রাত প্রায় 11টা বেজে যায়। তাই আমি বাসার কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে যাই। আর ভেতরে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তাই আমি তখন নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো খুব ভালোই জানো দেখছি। আমার এরকম আজকাল কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামনে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এনাফ ইজ এনাফ নিশি, অ্যান্ড ডোন্ট টাচ মি প্লিজ। রাজ, টেল মি হোয়াট হ্যাপেন উইথ ইউ, প্লিজ টেল মি। আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি? হ্যাঁ, তুমি অভিনয় করছো। তার প্রমাণগুলো, ছবিগুলো ওর দিকে ছুড়ে দিয়ে নিশি ছবিগুলো দেখে আরো কান্না শুরু করে দিল, আর আমাকে এসে জড়িয়ে ধরল। কিন্তু এবার আর রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোর একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছবি না? তাও কেন আমাকে চড় চেষ্টা করেছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করেছিস, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকে মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপার আর সম্পত্তির পেপারস এগিয়ে দিই। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক, এই বলে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তো এগুলো আপনার কাছে রাখুন। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছা করছিল আটকাবার, কিন্তু সেই অধিকার আর আমার নেই। এখন নিশি ছাড়াই আমাকে থাকতে হবে। 1 বছর পর নিশি আমায় ছেড়ে গেছে, প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই। কিন্তু এই 1 বছরে আমি নিশির কোনো খোঁজ করি নাই, হয়তো রাগের বশে। এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথা বলি নাই। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালেই অফিস যাচ্ছিলাম, তখন আম্মু এসে আমায় বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আম্মু, এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে বলো কি বলতে চাও। বলছিলাম কি, তুই একবার বিয়েটা করে নে আবার। আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল? আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। তোকে আমার দিব্যি, তুই আর বিয়েতে আমোদ করবি না। কিন্তু আম্মু, আর কোনো কিন্তু না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে, কিন্তু আমাকে এসবের মধ্যে টানবা না। আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হলাম, কারণ 1 বছর আম্মু অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন পিএ নেওয়া হবে। তারপর আমি অফিসে চলে আসি।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর আমি আমার কেবিনে চলে যাই আর ম্যানেজারকে ডাকি। মে কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার, আপনার পিএর জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে। যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই, দিন, আমি দেখতেছি। আমি ফাইলগুলো চেক করছিলাম আর এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন আর তার আগে এর কন্ট্যাক্ট পেপার সাইন করে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। আই এম শিওর ইউ ক্যান। সেদিনকার মতো অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসলাম আর আসা মাত্র আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরে করতে চাই, কিন্তু তুই প্লিজ আম্মু একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তবু ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয় ভেঙে যায়। কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি আমার নিউ পিএ এখন অফিসে আসে নাই। তাই ম্যানেজারকে বলে আসলাম সে আসলে আমার সাথে দেখা করতে বলতে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনের দরজা নক করলো, তাই আমি পেছনে ফিরে বসলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গেছিলাম, তাই আসতে লেট হইল। কিন্তু স্যার, আর কোনোদিন লেট হবে না। তাই বুঝি? এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মনে হয় সে আমাকে এখানে আশা করে নাই। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি মিস নিশি? আপনাদের তো বলাই হয়নি আমার বিয়ে হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ এই অফিসের ওনার আমি। হয়তো বা হতে পারেন, তবে এই অফিসে জব করতে পারবো না আমি। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মি নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আমি ঠিকই বলছি। আর এটা দেখুন, 2 বছর আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না। আর যদি ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নেব। ওকে স্যার। অনেকটা রেগে কথাটি বলল। তারপর নিশি ওর কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্যাক্ট পেপারটা ভালো করে পড়ে নিল না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন? ভালোই তো ছিলাম 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্র নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম। এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার, একটা কথা বলার ছিল। নিশির মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। বলেন। আসলে স্যার, আজকে আমায় একটু তাড়াতাড়ি ছুটি দেবেন প্লিজ। কেন? ছুটি কি করবেন? আসলে বাসায় প্রয়োজনীয় কিছু কাজ আছে, তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার, নিশি কিছু লুকাতে চাইছিল আমার কাছে, কারণ এসে বলে উঠল, স্যার, বাসা আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস। আপনি চাইলে সব করতে পারেন। একদমই কথাগুলো সে বলল। নিশির মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, ওকে, আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল, তারপর নিশি চলে গেল আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম, যে নিশি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন তো কষ্ট পাবো? নিশি যখন পেরেছে আমাকে ছেড়ে থাকতে, নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এসব ছাইপাশ ভাবতে ভাবতেই বিকেল হয়ে যায়। তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি আর সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে এসে আর বলে, কিরে বাবা, আজ তো তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তোর? বেশ বিচলিত হয়ে, কারণ নিশি যাওয়ার পর থেকে আমি অনেক রাত করে বাসায় ফিরি। আম্মু, আমার কিছু হয়নি। অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। বলবি তো? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাওয়ার জন্য
অপেক্ষা করতেছে। তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মুকে বলি, আম্মু, তুমি পরশুদিন বিয়ের কথা বলেছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আর আজ কেন জানি কষ্টটা একটু বেশি হচ্ছে। এই কষ্টটা নিশির জন্য হচ্ছে, কিন্তু এখন আর কিছুই করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারি নাই। পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম, এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধুমাত্র তোমার কথাই করছি, আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে আর বেশি সময় নেই। তোমরা যা বুঝো তাই করো, আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মাত্রই সবাই আমাকে কংগ্রেস জানাতে থাকে। মনে হয় আম্মুই বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে। তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাচ্ছে আমার বিয়ে উপলক্ষে। এমন সময় নিশি অফিসে আসে আর আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাইয়ে দেয়। তাই নিশি বলে, আরে আগে বলবি তো এটা কিসের মিষ্টি? স্টাফটি বলে, আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়েটা সামনের সপ্তাহে। আমার বিয়ের কথা শুনে নিশি পুরো পৃথিবীটা যেন উল্টে যায়। তার ইচ্ছা করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিল না। তাই সে বলল, ওহ, এ তো অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি? কই, কান্না করবো কেন? আসলে চোখে কি যেন একটা পড়েছে। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, কেমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আর আমার ছেলে এত শাস্তি পাচ্ছি। এখন তো আমার ছেলে বাবা থাকতে অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা পিক করে। তখন বুয়া বলতে শুরু করে, ম্যাডাম, মেহমেদ বাবুর তো জ্বর আরো বেড়েছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। মেহমেদ রাজ ও নিশি ভালোবাসার অংশ, যা রাজ জানে না। সে মনে করে নিশি অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা কর, আমি কিছুক্ষণ পরে আসছি। নিশি তার বুয়ার সাথে কথা বলছিল, এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কামিন স্যার? ইয়া কামিন। স্যার আমাকে ডেকেছিলেন? তুই মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছ, তবুও তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটি বলার সময় নিশি গলাটা ধরে আসছিল আর ওর চোখের কোনায় পানিও জমতে শুরু করছিল, যে আমার চোখ এড়াই নাই। আমি চাচ্ছি আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার বিয়ে, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন। আমাকে যত কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি কষ্ট আমি তোমায় দেব নিশি। হঠাৎ আমার ফোনটি বেজে ওঠে, দেখে আম্মু ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করে আর আম্মুর সাথে কথা বলা শেষ করে নিশিকে বলি, নিশি, আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি। আর তখন দেখি নিশি পেছনের সিটে গিয়ে বসেছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পেছনে কেন বসেছ? তারপর নিশির সামনের সিটে এসে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করালাম আর নিশিকে বললাম, চল ভেতরে। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর পেছনে ফিরে দেখি নিশি আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পরে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমিও নিশিকে দেখিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরি। আর নিশির দিকে তাকিয়ে দেখেও এক্ষুনি কান্না করে দিবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি, এলো মায়া আমার বাগদত্তা, আর মায়া এলো নিশি আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেনি। আর মায়ের পরিচয় পাওয়ার পর নিশি এবার আর নিজের চোখের জল আটকে রাখতে পারি নাই, যার কারণে ওর চোখ থেকে অগাধ জল পড়তে থাকে। আর আপনারা হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো আর আমি বা ওকে কেমন করে চিনলাম। তাহলে শুনুন, আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ের সাথে দেখা করার কথা। যদি আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দেই যে আমি মায়ের সাথে দেখা করব না, কিন্তু পরে নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই।
আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক। মায়ের পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না। তাই আমি ওকে বলি, নিশি, আরে ওকে? ইয়েস স্যার, আই এম। তাহলে তোমার চোখে জল কেন? কই না তো। আসলে স্যার প্রচুর গরম পড়ছে তো, তাই এমন হচ্ছে আর কি। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু তার এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না, তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্না জড়িত কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার সাথে কেন এরকম হয়? ভালো তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনলে? যখন আনলে তাহলে কেন সে অন্য কারো হয়ে যাচ্ছে? আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবু কেন হচ্ছে এমনটা? আমার বাচ্চা কি কোনোদিন আর তার বাবার পরিচয়ের আদর পাবে না? কিন্তু নিশি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারে না, কিন্তু সে তার বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করে আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হয়, আর রাজ তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে আর তার সাথে ফুলেও আছে। আর মানে নিশি এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির কান্না করার তো কোনো রকম কারণ এখানে নেই। তবু সে কেন কান্না করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো তার আর চেয়ারে বসে পড়ল, আর আমি রেস্টুরেন্টের একজন স্টাফকে ডেকে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পরে খাবার চলে আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে খাইয়ে দিচ্ছিলাম, আর এটা দেখে নিশি আর ঠিক থাকতে পারল না। তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল, তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার আমি এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। কথা বলতে ওর কষ্ট হচ্ছিল, যা ওর কথা শুনে বোঝা যাচ্ছিল। তুমি তো কিছুই খেলে না, খাওয়া শেষ করে তারপর যাও। না স্যার, এখন আর খাইতে মন চাচ্ছে না। ওকে, তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারোর সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বইল। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপর নিশি চলে যায়, আর আমিও মায়া কিছু গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও আম্মুর কথা ভেবে বলছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটু বিশ্বাস করে না, এমনি তো কেউ ভালোবাসে না, তাই তো আজ অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। একসময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়ে। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি, আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যাই। আমি যখনই নিজের গাড়িতে উঠতে যাব, তখন কেউ আমার নাম ধরে ডাক দেয়। পেছনে ফিরে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি, কেমন আছো মিম, আর দেশে কবে ফিরলে? আসলে মিম দেশের বাইরে থাকতো। ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই, কিন্তু ওর ফোন বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশি হয়তো ভালো জানে, আপনার কথা বলার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার স্ত্রী ছিল, কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গেছে। কিন্তু কেন? আপনারা দুজন দুজনকে তো ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগের সকল ঘটনা মিমকে বলি, আর ওই ছবিগুলো মিমকে দেখাই। আর মিম এগুলো দেখে আমায় যে কথাগুলো বলে সেগুলো শুনে আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমি যে কথাগুলো বলে তা হলো, আপনি কি জানেন ছেলেটা? ছেলেটার নাম সাজিদ, এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়, সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সবসময় একসাথে থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটি ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়।
আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার শুধু ভালোবাসা তার বরের জন্য, তাই আমি নিশিকে আর কিছু আক্স করি না। তারপর কি হলো? ওই ছেলেটির নামই ছিল সাজিদ, কিন্তু নিশির মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে নাই। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ এসে হঠাৎ নিশির হাত চেপে ধরে এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দেবে না। আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। কান্না করতে করতে কথাগুলো বলল মিম। আমি এখন কি করবো কিছুই বুঝতেছিলাম না, কারণ আমার যে করার মতো কিছুই নেই। আমি নিজের সাথে অনেক বড় অন্যায় করেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে সে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমায় ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়াকশন কেমন হবে। এটা ভেবেই সে অনেক খুশি ছিল। কিন্তু সে আপনি কি করলেন? মিমার কিছু বলতে পারল না, তার আগে কান্নায় ভেঙে পড়ল। মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি তাকে কিনা কি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয় নাই। তারপর আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছে নিশি এখনো এই শহরেই থাকে। কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে যাতে আমি আবার নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মা আমাকে বলে, বাবা, মেয়েকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু, আমি বিয়েটা করতে পারবো না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আমি কেমন করে বিয়েটা করব বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু ও কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমার নাতনিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সবকিছু বুঝিয়ে উপরে চলে আসি। আমি রুমে এসে ভাবতে লাগি কিভাবে কি করব। নিশি কি আমায় ক্ষমা করবে নাকি করবে না। রুমে এসে নানান চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়, বিশেষ করে নিশির কথা। সে কি আমায় ক্ষমা করবে? তখন আমায় সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা আমার তো জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ডদের ফোন দিয়ে বলি এখনই আমার সাথে দেখা করতে, আর আমিও বেরিয়ে পড়ি। কিরে, এত জলদি দেখা করতে বললে কোনো সমস্যা হয়েছে নাকি? বলছি। তার আগে রবি আর মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা ওদের খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে কি রাজি করাতে পারবি বলে মনে হয় না? হয়তো বা, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আসুন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবেই হোক তোদের খুঁজে বের করতে হবে। আর এই নে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের আরেকটা ছবি দিই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলেছিস, কিছু একটা করতেই হবে। আচ্ছা তোরা এখন থাক, আমি এক জায়গা থেকে আসছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসার পর আমি ম্যানেজারকে ফোন দিই আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার, কোনো দরকারি কাজ আছে নাকি? না, তেমন কিছু না, দরকারি কাজ না, আমি শুধু নিশির বাসার ঠিকানা নেওয়ার জন্য অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসার কলিং বেলে চাপ দিই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজা খুলে দেয় আর আমি নিশিকে দেখে হেসে ফেলি, কারণ সে গায়ে ময়দা মেখেছিল। তখন নিশি বলে, ওই আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এখানে আবার কি করছেন? বেশ রেগে এই কথাটি নিশি বলল। বাড়ি নিজের বউয়ের পাশে আসতে আবার কারো পারমিশন লাগে নাকি? মানে কি? আপনার বউকে এসব কি বলছেন আপনি? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার বউ, বুঝেছেন? আর দেখি, সাইড দেন, আমি ভেতরে ঢুকবো। আইসে, আমি কারোর বউ, আর 1 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে। কথাটি বলার সময় ওর গলাটা ভারী হয়ে আসে। তো কি হয়েছে, আমি আবার বিয়ে করব?
কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে যায়, আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটা আমার বাবু। ওকে দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি বলছেন কি আপনি? আমি এর কথার জবাব না দিয়ে বাচ্চার দিকে এগোতে থাকি। আর যখন আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশা আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, একদম আমার বাচ্চা ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ও কি শুধু তোমার বাচ্চা? হ্যাঁ, ও শুধু আমার বাচ্চা, আর কারণ না। তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? আসলে মিস্টার রাজ, ও শুধু আমার বাবু, আর আমি ওর মা এবং আমি ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কি হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালো ভালো বলছি আপনি এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো না কি না মানো, আমি ওর বাবা, আর এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটা কি আপনি মানেন? আপনি কি জানেন যে নিজের স্ত্রীকে বিলিভ না করে অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝেছেন আপনি? আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমার বাচ্চা থেকে আমাকে আলাদা করে নেবে? আপনি আর একবার ওকে নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতে থাকবো। অনেক চিল্লায় কথাগুলো বলল। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি কোনোদিন করব না। এই বলে আমি ওকে নিজের বুকের মাঝে টেনে নিই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকে পরক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, ও বুঝেছি, আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, এই তো? এর আগে একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজে আমার সব বিলিয়ে দিচ্ছি, তবে আপনি আমার আর আমার সন্তানের মাঝে আসবেন না। বলেই নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা চড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই চিনলে ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ একবার আমার ছেলেকে আমার কোলে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, শুধু একবার, তার বেশি না। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম, আর ওকে কোলে নেবার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সুখ আমার কোলে মাঝে আবদ্ধ হয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়ী হলো না। নিশি আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বলল, এবার যান, আর কখনো এখানে আসবেন না। আমি কিছু বললাম না, শুধু বললাম নিজেরও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম, আর ভাবতে লাগলাম নিশি আমাকে এতটুকু বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে? না, নিশির সামনে আমি আর কোনোদিন যাব না। নিশু তো এটাই, তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর বলে, কিরে রাজ, কোথায় আছিস তুই? সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তোকে আমি। তুই আমার অফিসে এক্ষুনি আয়, আর সাথে করে একজন উকিলকেও নিয়ে আসবি। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলি, তোকে যা কিছু বলছি তাই কর। এই বলে আমি ফোন কেটে দেই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে, তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলে আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কি বলছিস কি এসব? তোর মাথা ঠিক আছে? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বার আলাদা কোম্পানি আছে, তাই কোনো প্রবলেম নাই। ওকে, আপনি যখন বলবেন তাই হবে। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেই, আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দিই যে নিশা এখন থেকে কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি, আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট কি করবি? আমি এদেশে আর থাকবো না, তাই লন্ডনে যাব। কিন্তু কোনো কিন্তু নই, আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি না, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেই, আর আমাকে এয়ারপোর্টের থুতেও যায় আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইটতে আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টেক অফ করে। যেহেতু আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ডই আছে। তাই আমি সেখানে আমার পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দিই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়।
আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলে, এর মধ্যে রবির সাথেই কথা হয়েছে। অন্যদিকে নিশি প্রায় 2 দিন হলো অফিসে যায় না, আর সে একদিন বিকেলে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলে, এটাই বুঝি আমার পুচকু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে, তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে? আমি সব জানি, রাজ ভাইয়া আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনের কথাগুলো খুলে বলে, আর সব শুনে নিশিও কান্না করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিনও এই কথাই বলতে এসেছিল? তুই কি বলেছিস আমি কিছুই বুঝতে পারছি না, কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলছি। তারপর নিশি সেদিনের সব ঘটনাগুলো বলতে লাগলো। সব কথা শুনে পরে মিম বলল, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়ে রাজ ভাইয়ের কাছে মাপ চাইবি। ওকে, আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা যাক। তারপর নিশিও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে নিশি অনেকটা খুশি, যার মূল কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজে, নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজে দেখে লজ্জা পায়, কারণ আজ প্রায় 1 বছর পরেও এরকমভাবে সাজল। কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখার পরেই নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়ে যায়, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে থাকলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘণ্টাখানেক হলো, কিন্তু এখনও রাজ আসে নাই। তাই এবার নিশি বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলে, আচ্ছা, এখনও রাজ অফিসে আসে নাই কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরে অফিসে আসে না। ম্যাম? মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কি অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিস আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছে। মানে লিখে দিয়ে গেছেন? কোথায় গেছেন উনি? সেটা তো আমরা জানি না, আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিকই বলছি। তারপর ম্যানেজার চলে যায়। ম্যানেজারের কথাগুলো শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়ে আর ভাবতে লাগে, তাহলে কি আবার রাজকে হারিয়ে ফেলল? না, এ হতে পারে না, আমি রাজকে কিছুতেই হারাতে দেব না। তারপর নিশি অফিস থেকে বের হয়ে যায় আর ওর বাসায় চলে যায়। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসে। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজ এর একটা ছেলে আছে, তাই তিনি নিশিকে দেখা মাত্রই কাছে টেনে নেয় আর বলে, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মনে তো অনেকবার পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটা কি আমার দাদু ভাই? আম্মু। তারপর সবাই মেহমেদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কোথায় গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নিব। মানে রাজ তোর সাথে আসে নাই? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওরকে কোনো ফোন দিইনি। ও তো 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায়নি, তাই আমি মনে করলাম যে ও বাসায় আছে। বলে নিশি আবার কান্না শুরু করলো। এখন রাজের আম্মুও কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেল। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসে উঠেছে, আর আজ তার অফিসের প্রথম দিন, তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে আসে। তারপর রাজ আর ইব্রাহিম অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক না হয়ে পারল না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরে। আরে আরে রাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালো আছে। যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি, তেমন কিছু না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে তাই যেতে হবে। তারপর নীলা চলে গেল।
এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো? তাহলে শুনুন, নীলা আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি আর ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধু ভাবতাম। কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমি প্রতিদিন প্রপোজ করতে থাকে। তাই আমি তাকে বলি নেক্সট টাইম যদি সে আমাকে প্রপোজ করে তাহলে ওর সাথে আমার বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই। এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়, তারপর আমি দেশে ফিরে আসি, আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কিরে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানে কার বস কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারি না যে নীলাও এখানে আছে? তাহলে আসতে না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে থেকেই বলি নাই। বেশ করেছিস। এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ শুরু করলাম। বিকালের আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তাই আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি ভাবছো রাজ? কিছু না, শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম। ওহ, চলো, আজ আমি আর তুমি একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয় বলে এক প্রকার জোর করে এই গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলা আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই, আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়। আজ সারাদিন ওকে একবারও ফোন দেয়া হয়নি, তাই আমি দেরি না করেই ওকে ফোন দিই। কিন্তু ফোন দেবার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাসায় গিয়ে আমি রবিকে আবার ফোন দিই, আর ফোন ধরার পর রবি বলে, কেমন আছিস ভাই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই। তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে, আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গিয়েছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো... রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে তার আগে আমি বলি, বাদ নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও দেখে রাখিস। এই কথাগুলো বলে আমি ফোন কেটে দিই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকেই আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিম এর সাথে অফিসে চলে যাই, আর অফিসে পৌঁছে নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আছে আমার। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাবো, কেমন? সেটা না হয় যাবো, কিন্তু যাবেটা কোথায় সেটা গেলেই দেখতে পারবি, বলে নীলা চলে গেল। আমি আর বেশি না ভেবে কাজে মন দিলাম, আর কাজ করতে করতে কখন বিকেল হয়ে গেছে জানতে পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো, তোমার হলো? এই তো আরেকটু আছে, তুমি দাঁড়াও। আমি দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায়, আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে, গাড়িতে উঠে ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই, আর নীলা বলে, রাত চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন আন্টি? নীলার বাবা মা আমাকে বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। তারপর অনেক কথা বললাম, আর খাওয়া দাওয়া সেখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় থুয়ে যায়, তাই আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে 5টা বছর পার হয়ে যায়, আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসা একটুও কমই নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো কাজও অফিসে গেলাম, আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব, সেখানে একটা মিটিং আছে, আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমি ওকে মানা করতে পারলাম না, হয়তো অনেকদিন পর দেশে ফিরবে এই জন্যই। সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আর কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম, আর আমি ওখানে কার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আর সেখানে যাওয়ার পরেই আমি অনেক বেশি অবাক হয়ে যাই, কারণ এটার কারণ আমার বাবার কোম্পানি।
যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করবো তাই ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম মিটিংটা অ্যাটেন্ড করবো না, কিন্তু পরক্ষণে কি যেন হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে, আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম তখন বাবা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল আর বলল, কোথায় ছিলে বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটু মনে পড়ে নাই? বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারক ছিলাম। এখন আমার সাথে তুই বাসে যাবি, তোকে দেখলে তোর আম্মু খুশি হবে বলেই আমাকে নিয়ে যেতে লাগলো। আব্বা, আমি যাবো, তার আগে এই মিটিংটা শেষ করে নিই। সত্যি বলছিস তো? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনই নীলা অবাক হয়ে তাকিয়ে গিয়েছিল, কারণ সে আমার বাবাকে চেনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ কেন করছিলে? এর কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক, তারপর না হয় বলি। ওকে, ঠিক আছে। নীলার অবাক হওয়া স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবার এর জন্য আমার আসল পরিচয়টা বলি নাই। যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে, তারপরও আমরা মিটিংটা শেষ করে বাইর হলাম। আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার ওপর। বয়স আর কত হবে, 5 থেকে 6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা, তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমাকে জড়িয়ে ধরে। কে তোমার পাপা? তুমি তো আমার পাপা, আমার মামুনি বলেছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামুনি প্রতিদিন কান্না করে। কে তোমার মামুনি বাবা? তখনই ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটার কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশির সন্তান। তার জন্যই কি ওর জন্য এত টান অনুভব হতেছিল আমার। তখনই নিশি আমাদের সামনে চলে আসে, আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথা থেকে যেন চলে আসে, আর নিশিকে আমার বুকে দেখিয়েও নিশিকে তুলোর গালি দুটো চর বসায় দেয় আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্য স্বামীকে জড়িয়ে ধরতে? অন্য স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়িয়ে ধরেছ সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমাকে ক্ষমা করে দিন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে তোড় দিল। আমিও নিশির পিছনে পিছনে ছুটে গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলছিলাম, কারণ নিশা একটা কারের হাতে ধাক্কা খেয়ে আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না, আর আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে যাচ্ছি। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নেই আর হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে। তাই আমি দেরি না করে কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে যাই, আর ডাক্তাররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই, আর গিয়ে দেখি সেটার কেউ না, আমার বন্ধু মামুন। আর আমি মামুনকে দেখা মাত্রই কান্না করে ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচব না রে। কথাগুলো কান্না করতে করতে বলি, নিশি কিচ্ছু হবে না। আর তুই ভাই ভেঙে পড়িস কেন? আমি মনে করি আমার জন্য আজ নিশির অবস্থা। কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম, এক থাপ্পড় দিব যদি আর একটু বাজে কথা বলিস। আর নিশি কিচ্ছু হবে না, আর যেখানে শান্তি বসতো। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর আমাকে দেখে বলে, বাবাই, মামামের কি হয়েছে? তোর মামামের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়ায় ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বাইর হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগীর যে অবস্থায় এখানে আনা হয়েছিল আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমত উনি এখন সুস্থ আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ডক্টরের হাত ধরে বললাম, আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সাথে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে আমি আমার ছেলের কাছে বসি। আমি আর আমার ছেলে বসে আছি, তখন কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়ায় আছে, আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারল না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটু মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময় পড়তো,
কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো, আমি এসে গেছি, আর কোথায় যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স ফিরেছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে। কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে, আর নিশি সেগুলোর উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে করে দিচ্ছে। কিন্তু সে আমার দিকে একটা বারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে। তাই আমি সবাইকে বলি, আমি আর নিশা একা কথা বলতে চাই, প্লিজ সবাই যদি একটু বাইরে যেতে। অবশ্যই। তারপর সবাই বাইরে চলে যায়, আর আমি নিশির পাশে গিয়ে বসি, আর ওর হাত আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে বলি, নিশি, আমি সরি। নিশি নিশ্চুপ। আমি বললাম, কথা বলবে না আমার সাথে? নিশি তাও নিশ্চুপ। আমি আবার বললাম, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন উঠতে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখিও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? ওর চোখের জল মুছে দিয়ে। আপনি খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। বুঝলাম মনের ভিতর অনেক অভিমান জমে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এভাবে বললে তো আমি বিলিভ করব না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। নিশির কান ধরে, ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো? ওর নাক টেনে বললাম, আর ছেড়ে যাবে না তো? কখনো না। ওকে জড়িয়ে ধরে পাখলিটা আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো, আর নিশি নীলাকে দেখা মাত্রই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর মতে ও যদি আমায় ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ভয় পেও না নিশি, আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে তুমি রাজের কি হও, তাই কথাগুলো বলেছিলাম। ইটস ওকে, থ্যাংক ইউ নিশি, অ্যান্ড গুড বাই বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখন অনেকটা উইক। তারপর নিশি আমার হাতটা ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয়, আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টুমি করতে করতে। একদিন রাতে আমি আর নিশি ছাদে বসেছিলাম, তখন নিশি কি যেন মনে হলো, আর সে আমার কোলের ওপর উঠে এসে বসলো, আর আমার গাল জড়ায় ধরে বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দিব। আমি ওর ঘাড়ে আমার নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছে আর কথাগুলো বলছিলাম। তখন নিশি হঠাৎ করে ওর দুহাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁটে আমার ঠোঁট এক করে দেয়। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই, আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিচের দিকে টেনে আনি। এভাবে প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশি পাজা কোলে তুলে নিয়ে রুমের মধ্যে আসি, আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দেই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিয়ে নিচের শার্টের বোতামগুলো খুলি আর শার্টটা দূরে ছুঁড়ে মারি। তারপর নিশির ওপর উঠে ভালোবাসা সিক্ত করে দিই দুজনে। অনেকদিন পরে আমি নিশিকে পরম যত্নে ভালোবাসি, এবং সে আমাকে অনেক আদর করে দেয়। তারপরে আর না হয় নাই বলি, বাকিটা সবাই বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী গল্পে। দ্য স্টোরি ইজ এন্ড।